আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে লাইভটি প্রশ্ন উত্তর 2 নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি সবার আগে বলে রাখি, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই সুপারিশপ্রাপ্ত, বেশ কয়েকবার সুপারিশ, অর্থাৎ দ্বিতীয় গণবিজ্ঞপ্তি থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পর্যন্ত আমরা যে 3 জন আছি সবাই কয়েকবার সুপারিশপ্রাপ্ত এবং নিজ জেলায় চাকরি করার সুযোগও হয়েছে। জি স্যার, শুরু করেন। অনেক ধন্যবাদ। তো শ্রদ্ধেয় সেলিম স্যার আজকে আমাদের সাথে আছেন। তো স্যারও নিজ এলাকায় সুপারিশপ্রাপ্ত, স্যার এলাকায় চাকরি করতে কেমন লাগে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সাদিক স্যারকে। আসলে আমি দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত। আমি যখন 2019 সালে ঢাকাতে অবস্থান করছি, আমি যখন দেখলাম যে আমার নিজ জেলার একটি প্রতিষ্ঠানে সদর উপজেলাতে আমি সুপারিশপ্রাপ্ত হলাম, তখনকার সে অনুভূতি বা সে আনন্দ অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যখন আমি আমার বাবাকে ফোন করে বললাম যে আমার নিজ জেলায় একটি প্রতিষ্ঠানে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমি প্রতিষ্ঠানের নামটি বলতে চাই, নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর। 2019 সালে যখন আমি সুপারিশপ্রাপ্ত হলাম, আমার বাবাকে যখন আমি ফোন করে বলার পরে কিন্তু বাবার যে আবেগ অনুভূতি সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। তাদের যেই সুখানুভূতি, মনের যে অনুভূতি, সেটা ছিল অসাধারণ। আসলে আমি যে নিজ জেলায় সুপারিশপ্রাপ্ত হয়েছি এটার মূল কারণ কি? আমি যখন দ্বিতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে যখন আমি আবেদন করি, তখন কিন্তু আবেদন সম্পন্ন হওয়ার পরে যে চয়েস লিস্টটা ছিল, সেই চয়েস লিস্টটা ছিল কিন্তু সেরকমভাবে আমি সাজিয়েছিলাম এবং এক্সপার্টদের শরণাপন্ন হয়ে যারা এই বিষয়ে অভিজ্ঞ ছিল তাদের কাছ থেকে একটি সুপরামর্শ গ্রহণ করে আমি এই চয়েস লিস্টটা সাজিয়েছিলাম, যার ফলে আমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আমার নিজ জেলায় আমি চাকরি পেয়েছিলাম। আমি এই যে এখন চাকরি করছি, বাসা থেকে যাতায়াত করি, কতটা সুবিধা, এবং এটা বলে প্রকাশ করা যাবে না। এবং আমি অনেককে দেখি যারা নিজ জেলার বাইরে চাকরি করছে, তাদের ভিতরে কিন্তু একটি বিভিন্ন সুবিধা অসুবিধা তারা ভোগ করছে, বিভিন্ন অসুবিধা ভোগ করছে। তো আমার মনে হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে যারা 18তমতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এবং অন্যান্য 17তম 16তম যারা আছেন, সকলে তো আবেদন করবেন। আপনাদেরকে অবশ্যই আমি একটি বিষয় বলতে চাই, আবেদন করার সময় খুবই সতর্কতার সাথে একজন এক্সপার্ট এবং অভিজ্ঞ একজন প্রশিক্ষক বলেন বা শিক্ষক বলেন, এমন একজন ব্যক্তি শরণাপন্ন হয়ে আপনি আবেদনটি করবেন। এতে কি হবে? এতে আপনি আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন পূরণ, যেমন একটি কথা আছে না, স্বপ্ন বাড়ি যাবে আমার। আপনার স্বপ্নটাকে যদি বাড়িতে আনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সুন্দরভাবে চয়েস লিস্টে, এবং এই চয়েস লিস্টটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চয়েস লিস্টটা কিন্তু আপনার বেস্ট হতে হবে, এবং বেস্ট চয়েস লিস্টের জন্য একজন এক্সপার্ট এবং সুপরামর্শকের কাছে আপনার শরণাপন্ন হতে হবে। তো আমি আশা করি আপনারা সকলেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই পর্যায়ে আমি সম্মানিত সাদিক স্যারকে আজকের বিষয়ের আলোচনা শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই। অনেক ধন্যবাদ স্যার, খুবই অসাধারণ শক্তিশালী একটি উদ্ধৃতি দিয়েছেন যে স্বপ্ন যাবে বাড়ি আমার। আসলে আমিও নিজ জেলাতেই চাকরি করি। আমি বাড়িতে 3-4 বার যাই আসি, যখন যা মন চাই আমি এলাকায় থাকি। মন চাইলে রাজনীতিও করি, মন না চাইলে করি না, মন চাইলে টিউশনই করি, না চাইলে করি না, যা মন চায় আমি তাই করি ইনশাআল্লাহ, বৈধভাবে। তো এখন ঘটনা হচ্ছে আপনাদেরকে টিপস দিব। এই টিপসটা এই লাইভে পাবেন সম্পূর্ণ, এবং যে যা প্রশ্ন করবেন এই লাইভে ওনলি আমরা সেই উত্তরটা পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দিব। কি স্যার? পরে আর হবে না, লাইভের পরে আর হবে না। কেন স্যার, কেন হবে না? না, কারণ বাঙালি ফ্রি খেতে চায় না। ও, তার মানে কি পেইড টিপস? না, যখনই আমি ফ্রি দিতে চাই তখনই অনেকে অনেক রকম কমেন্টস করে যে আনোয়ার স্যার আপনার সমস্যা কি? না, আপনি তো 5টা সনদধারী নিবন্ধনের, একাধিকবার সুপারিশপ্রাপ্ত। একাধিকবার সুপারিশপ্রাপ্ত হয়েছেন, ঠিক আছে, কিন্তু আমার তো 5টা সনদ তো নেই আমার। হ্যাঁ, আমি 5টা সনদ পেয়েছি আলহামদুলিল্লাহ, একাধিকবার সুপারিশপ্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ। আপনার সাবজেক্টটা বলেন। অন ম্যাথমেটিক্স। সিজিপিএ কত? 3.76, মাস্টার্সে 3.83। মাশাআল্লাহ, মারহাবা, ফার্স্ট ক্লাস। এবং যে 5টি সনদ আছে সবগুলোতে 90+ মার্ক। স্যার আপনার পড়াশোনা কোথায়? সম্মানিত প্রিয় হবু শিক্ষকবৃন্দ, আমি পড়াশোনা করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে, এবং আমার বিষয় হলো বাংলা। তো
আমি যেটি বলছিলাম, স্যারও যেটি বলছিলেন, আসলে সুপরামর্শ, একটি পরামর্শ প্রয়োজন, এবং একটা পরামর্শের জন্য কিন্তু আপনার ফ্রিতে যখন পরামর্শ দেওয়া হয় তখন কিন্তু আপনারা ওইটাকে মূল্য দিতে চান না। রাইট। তো আমার মনে হয় অবশ্যই সুপরামর্শের জন্য সেটা যদি পেইড হয় আপনার গুরুত্ব থাকবে, আপনার সেই কাজের প্রতি গুরুত্ব থাকবে, পরামর্শ গ্রহণের প্রতি গুরুত্ব থাকবে, এবং পরামর্শটা গ্রহণ করার পরে আপনার এই পরবর্তী কাজের প্রতিও কিন্তু গুরুত্ব থাকবে, আমি মনে করি এটা। আমি যখন অনেক দেখেছি যে বিশেষ করে আমরা বিভিন্ন যে কোচিংয়ে বলেন বা স্টুডেন্টদেরকে যখন পড়াই, যাদেরকে ফ্রি পড়ানো হয় তারা কিন্তু খুব একটা পড়াশোনার প্রতি গুরুত্ব দেয় না। ঠিক আছে, একদম সস্তার তিন অবস্থা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই এক্সপার্ট, কারণ আমরা দ্বিতীয় গণবিজ্ঞপ্তি থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে আসছি, এবং দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতেও আমরা স্কুল এবং কলেজে সুপারিশপ্রাপ্ত হয়েছি আমি, এবং তৃতীয়তেও তাই, এখন কলেজে আছি। তারপর থেকে তো আর ইন্ডেক্স ব্যবহার করার সুযোগ হয়নি। আপনাদেরকে সাদিস স্যার যেটা বললো, স্যারও যেটা বললো যে স্বপ্ন যাবে বাড়ি, কথাটা আপনারা একটু মাথায় নেবেন, কারণ যেহেতু ইন্ডেক্স ট্রান্সফার করার কোনো সুযোগ নেই, সুতরাং প্রথমেই আপনার নিজ জেলাতে চাকরির জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই জন্য কিন্তু অবশ্যই আপনার সুপরামর্শ দরকার, মানে সঠিক কনসালটেন্ট আপনার দরকার, তাছাড়া কিন্তু আপনি মানে সঠিক জায়গায় যেতে পারতেছেন না। আপনি ভালো মার্কস পেয়েছেন, কিন্তু ভালো নাম্বার পেয়েও দেখা যাচ্ছে আপনি ভালো প্রতিষ্ঠানে যেতে পারতেছেন না। এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। অনেক ধন্যবাদ। ইন্ডেক্স বাতিল করেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে, আগেও বলেছি এখনও বলছি। পূর্বে আমি একটু মাঝে জায়গা নেব, আমার তো ভয় লাগতেছে এত ফলোয়ারের ভিড়ে। আচ্ছা, সবার উত্তর দিব, ও অপেক্ষা করুন। হ্যাঁ, ইন্ডেক্স ডিলিট আমি একবার করেছি, আমি জানি এটা কিভাবে ডিলিট করতে হয়, কত যন্ত্রণাময়। এমপিও পাওয়ার থেকে ইন্ডেক্স ডিলিট অনেক কঠিন। যাই হোক, ইন্ডেক্স ডিলিট করে আবেদন করা যায়। সব মিলিয়ে আজকে এটা লাইভ সেশন 2, আমরা লাইভে ফ্রি পরামর্শ দিব, কিন্তু লাইভের বাইরে যারা আমাকে কল করবেন বা আমাদের কল করবেন, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি চার্জ গুনতে হবে, অর্থাৎ বিকাশে টাকা পাঠাবেন, তারপর আপনার সমস্যার কথা শুনে সমস্যার সমাধান দেব। আর যদি না পারি তাহলে 10 গুণ টাকা ফেরত দেব। সমস্ত সমস্যার সমাধান আছে। যাই হোক, আমরা অনেক সময় নিয়েছি, এখন আমরা সরাসরি আলোচনায় যাই। আপনাদের অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, অনেক জিজ্ঞাসা, তাই না স্যার? ঠিক আছে। প্রথম কথা হচ্ছে গণবিজ্ঞপ্তি কি? এটা সবাই জানেন যে গণবিজ্ঞপ্তি জনগণের জন্য যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি কাদের জন্য? গণবিজ্ঞপ্তি বিশেষ করে এনটিআরসি যারা কোয়ালিফাই করছে। আমি আগেই বলেছিলাম 1 থেকে 16তমদের বা 17তমদের কোনো 16তমদের কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে না। আজ কি বিশ্বাস হয়েছে আপনাদের? আচ্ছা, ঠিক আছে, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলছি না, যা তথ্য আমি তাই সরবরাহ করছি। 17 ও 18তমদের নিয়েই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়েছে। আপনারা প্রশ্ন করুন কথাটি মিলেছে কিনা। এবার আসুন, আপনারা মোটামুটি রুবেল ভাই লিখছেন, শ্রদ্ধেয় সাদিক স্যার, আমি একটি বেসরকারি স্কুলে অফিস সহকারী পদে চাকরি করি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশন, এটা কিভাবে উল্লেখ করব নাকি উল্লেখ করব না, দয়া করে জানাবেন প্লিজ। এটা উল্লেখ করা লাগবে না। মেরিট লিস্ট কবে দিবে? মেরিট লিস্ট বৃহস্পতিবারে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, তবে 22 তারিখের আগে ইনশাল্লাহ পেয়ে যাবেন। কিন্তু এনটিআরসি এখানে একটা ভুল করছে জানেন, যদি রোল, তারপরে রোল, ব্যাচ ও জন্ম তারিখ দিয়ে আবেদন করা যায়, তাহলে একজনের আবেদন আরেকজন করে দিতে পারে। এই জিনিসটা এনটিআরসি ভুল করছে। এনটিআরসির অনেক ভুল আছে, ধরিয়ে দিতে পারি, একটা ধরিয়ে দিলাম গণবিজ্ঞপ্তির। কারণ কি, অনেকেই আমরা জানি যে আমাদের রোল আলাদা হলেও কি ব্যাচ তো অনেকেই জানে। যাই হোক, হাওয়া খাতুন লিখছে, বাবা মারা গেলে কিভাবে পূরণ করবে? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বাবাকে জান্নাত নসিব করুক আল্লাহ। এটা পূরণ করা লাগবে না। ক্লিয়ার? রুহুল, জি প্রয়োজন নেই। রুহুল কুদ্দুস লিখছে, স্যার পুলিশ ভেরিফিকেশন করার জন্য কি অনার্সের চারিত্রিক সনদপত্র লাগবে? মাস্ট বি লাগবে। শাইনা লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন ইসলাম নয়ন লিখছে, ঠিকানা যদি বানান ভুল হয় তাহলে কি ঠিক করতে হবে? প্রয়োজন নেই এটা ঠিক করার, এই ছোট সমস্যা। আমি আপনাদের 1 মিনিট বলি, এই পর্যন্ত না হলেও কয়েকশো ফোন দিয়েছেন যে ঠিকানা। আপনার ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পর শুধু একটা কথাই বলবো, আপনার নিজের সার্টিফিকেট এবং নিজের এনআইডি, এই দুটা যদি ঠিক থাকে আর কোনো সমস্যা নেই। আমি আবারও বলি,
আপনার সার্টিফিকেট এবং এনআইডি। এবং অনেকে আমাকে প্রশ্ন করেছেন, বিশেষ করে আমাদের ম্যাডামরা, যে আপনাদের একটা মানে সহজ ভাষায় বলি, আপনি বিয়ের আগেই ছিলেন বাবার বাড়ি, বিয়ের পরে আপনি স্বামীর বাড়ি, এই ঠিকানা নিয়ে কোনো সমস্যা নাই, এই বিষয়গুলো নিয়ে আপনারা মানে নিশ্চিত থাকেন, এই বিষয়গুলো নিয়েও আপনারা প্রশ্ন করেন। আর 200 টাকার ফ্রি টিপস দিয়ে দিল, পেইড টিপস ফ্রি দিয়ে দিল স্যার। যাই হোক, পুলিশ আপনাকে খুঁজে নেবে ভাই, প্রিয় বোন, পুলিশ আপনাকে খুঁজে নিবে, আপনার অ্যাড্রেস আপনি যেটাই দেন না কেন। ক্লিয়ার? এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এটা মেজর ইস্যু নয়। এনএসআই পুলিশ আপনাকে ঠিক মোবাইল নাম্বারটা দিয়েই খুঁজে নিবে, একটু খোলা রাখবেন। তাই এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, কোনো সমস্যা হবে না। সাইদুর রহমান সোহাগ ভাই লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অভিনন্দন সাইদুর রহমান সোহাগ ভাই, অভিনন্দন। এর মধ্যে অনেকেই কল দিচ্ছেন। আমার আসলে এগুলোর জন্য খুবই দুঃখ হয়, মায়া হয় যে লাইভ চলাকালীন সময়ে অনেকেই কল দেন। যাই হোক, অনেকেই বলছেন চারিত্রিক সনদ লাগবে কিনা। অবশ্যই চারিত্রিক সনদ আপনার প্রয়োজন, আপনার সর্বশেষ প্রতিষ্ঠান থেকে অবশ্যই চারিত্রিক সনদটা নিয়ে রাখবেন। আচ্ছা, গণবিজ্ঞপ্তিটা একটু ব্যাখ্যা করে দিই আপনাদের কাছে। সালাম যারা দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। নয়ন দাস লিখছে, আবেদনের সময় সিঙ্গেল ছিলাম, এখন বিবাহিত, গণবিজ্ঞপ্তিতে কোনটা দিব স্যার? এখন বিবাহিত, গণবিজ্ঞপ্তিতে ম্যারিড দিবেন। ক্লিয়ার? বিবাহিত উল্লেখ করে দিবেন, সমস্যা হবে না। এইটা আপনার ধরা পড়ে যখন পুলিশ ভেরিফিকেশন করবেন তখন। যদি আপনি সিঙ্গেল ছিলেন, আবেদন করেছেন, কিন্তু সিঙ্গেল দিয়ে আবেদন করলেন, তখন পুলিশ কিন্তু আপনাকে প্রশ্ন যদি করে যে ভাই আপনি তো ডাবল, সিঙ্গেল কেন দিলেন, কি উত্তর দিবেন? যাই হোক, সব রিয়েল তথ্য দিবেন। মামুন হোসেন লিখছে, এমডি এর পরে ডট দেয়নি, কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, তবে সময় থাকতে ছোটোখাটো যে ভুল এনটিআরসি এর আবেদন ফর্মে এই পেজে দেওয়া আছে, আবেদন করে কারেকশন করে নেন, কি দরকার রিস্কে থাকার। কাজী মিম লিখছেন, স্যার আবেদন কপিতে ভুল আছে, কখন ঠিক করব, কিভাবে, কাইন্ডলি যদি বলতেন। দেখুন, যার যেখানে ভুল আছে ওই ভুলটা আপনারা এনটিআরসিতে আবেদন করবেন একটা নির্দিষ্ট ফরম্যাটের বিনিময়ে। ক্লিয়ার? এই ফরম্যাটটা এই পেজে দেওয়া আছে। আরাফাত উদ্দিন মামুন লিখছে, স্যার আমার আরেকটা কৃতজ্ঞতা স্বীকার করার ছিল। আমি প্রায় 3 মাস প্যারালাইজ ছিলাম। পরীক্ষার আগে আপনার বইটা ফলো করে বিছানায় শুয়ে শুয়ে পড়তাম, আপনার বইটা কিনেছিলাম, পড়ে ধন্যবাদ। আচ্ছা, আমাদের অনেক ধন্যবাদ আপনাকে ভাই, আপনাকে শিক্ষক হিসেবে আল্লাহ কবুল করেছে ইনশাআল্লাহ। কারা কারা সাদিক পাবলিকেশনের বই, সেলিম স্যারের ক্লাস, আনোয়ার স্যারের ক্লাস করেছেন বা কিনেছেন, এটা একটু জানান। শাইনাল লিখছে, 19তম রিটার্ন কোর্স স্টার্ট করানো অলরেডি স্টার্ট হয়ে গেছে। 19তম রিটার্ন কোর্স বাংলা, ইংরেজি, গণিত চলমান আছে। আব্দুল ওয়াসি লিখছে, কারো নামে মামলা থাকলে এবং তা নিষ্পত্তি হয়ে গেলে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। মামলা তো প্রধানত 2 প্রকার, আপনি তো লয়ের স্টুডেন্ট, ফৌজদারি আর কি দেওয়ানি মামলা, তো সমস্যা হবে না। যদি জোবাইর আহমেদ লিখছে, আমি বই কিনেছিলাম, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা গণবিজ্ঞপ্তির বিভিন্ন পয়েন্টটা ব্যাখ্যা করি নাকি স্যার? ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। প্লিজ সিট ডাউন, এটা লাগবে। আচ্ছা, দেখেন, ষষ্ঠ নিয়োগ সুপারিশের আল্লাহ ধৈর্যশীলদের জন্য অবশ্যই পুরস্কার রেখেছেন, যারা এতক্ষণ ধরে দেখছেন। প্রথম কথা, এনটিআরসি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্কুল ও কলেজ এমপিও পোস্ট আছে 46,211, মাদ্রাসাতে এমপিও পোস্ট আছে 53,501, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও পোস্ট 1110। আচ্ছা, এখন স্কুল কলেজ সবাই চিনে, বাট মাদ্রাসা সম্পর্কে ধারণা অনেকের একটু কম। মাদ্রাসা 4 প্রকারের হয়, যেমন মানে 4 না আরও বেশি, ইবতেদায়ী, ফুরকানিয়া, দাখিল, আলিম, ফাজিল, কামিল ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই যে মাদ্রাসা আপনাকে নিয়োগ দিবে স্কুল লেভেলে যদি উত্তীর্ণ হয়ে থাকেন, আপনার সনদে লেখা থাকে যদি যে মাদ্রাসাতে আবেদন করতে পারবেন, তাহলে আবেদন করতে পারবেন। আপনারা সবাই একটা প্রশ্ন করতেছেন যে আমি জেনারেল নাকি বিএম। জি, ভালো করে ক্লিয়ার করে দেন স্যার। শিওর। যার সার্টিফিকেটটা
যেটা আছে সে সেখানেই এমপিও পাবে। জি, জি। সার্টিফিকেট যদি জেনারেল হয়, সে যদি মাদ্রাসা অথবা কারিগরিতে আবেদন করে তার কিন্তু এমপিও হবে না। সঠিক, 100% সঠিক। আবার কেউ যদি কারিগরির হয়, যদি জেনারেলে আবেদন করে, সেই ক্ষেত্রে কিন্তু তার এমপিও হবে না। জি, এটা একদম ক্লিয়ার করে দেয় এটা। আচ্ছা দেখেন, আপনার সনদে লেখা আছে বিএম। বিএম বলতে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। জেনারেল কলেজেও কিন্তু বিএম শাখা থাকতে পারে, স্যার আছে না? আছে ওখানে। হ্যাঁ, তাহলে জেনারেল একটা সেকশন, বিএম একটা সেকশন, যেটাকে কারিগরি বলে। মনে রাখবেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসায় যারা কর্মরত থাকবে অর্থাৎ চাকরি পাবে তাদের এমপিও দেয়। এমপিও কি? মান্থলি পেমেন্ট অর্ডার, অর্থাৎ প্রতি মাসে মাসে একটা সম্মানী বা বেতন বা ভাতা বা অনুদান এটা প্রাপ্য বা পায়। মাউসি কাকে দেয়? জেনারেল স্কুল কলেজকে। কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তর কাকে দেয়? যারা কারিগরিতে নিয়োগ পায়। মাউসি বলতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তো এই যে তিনটা অধিদপ্তর আছে, এইটা আপনাদের যদি ঠিকঠাকভাবে জানা না থাকে, ডিএসএইসি এই টার্মটা শুধুমাত্র ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন, মাউসিকে বোঝায়। ডিএমই এটাকে কি বলে? ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন। কারিগরি ডিটিই ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন। আপনার সনদে যেটা লেখা থাকবে, এই সনদে 17তমদের যেহেতু আগের সনদ ওখানে লেখা আছে, ওই জি 18তম এই সনদ আপনাদের সনদের নিচের দিকে লেখা থাকবে। জি, ওইখানে আপনি বুঝে শুনে আবেদন করবেন। যাই হোক, বুঝে শুনে আবেদন না করলে কিন্তু বেতন আটকে যাবে। এবার আসুন, এতটি শূন্য পদ জানার কোনো প্রয়োজন নেই, ওটা অলরেডি অনেকে জেনে গেছে। ngi.teletalk.gov.bd এই জায়গা থেকে আমরা আবেদন করব 22 তারিখ থেকে। তার আগে ইনশাল্লাহ মেরিট লিস্ট পেয়ে যাবেন, মেরিট লিস্টের সাথে সাথে ই সনদও পেয়ে যাবেন, তাই না? সত্য বলতে প্রত্যেকটা দিন আমাদের প্রচুর ফোন আসে, মিনিমাম কয়েকশো। জি স্যার, হ্যাঁ শিওর টিপস দিই। জি, আমি আপনাদের একটু টিপস দিই ফ্রিতেই। সেটা হচ্ছে, আপনাদের উদ্দেশ্যে আমি প্রথম বলবো, যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে, মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা আগে প্রিন্ট আউট করে নেবেন। মানে আপনার বিষয়, আপনি কোথায় কোথায় আবেদন করতে চান, যদি সম্ভব হয় সারা বাংলাদেশ আপনি প্রিন্ট আউট করে ফেলবেন। আর যদি আপনার পছন্দনীয় জায়গা থাকে, ডিস্ট্রিক্ট বা জেলা, আপনার বিভাগ, আপনার থানা, আপনি সেইভাবে প্রিন্ট আউট করবেন এবং আপনার পছন্দনীয় প্রতিষ্ঠানগুলো হাইলাইটসে মার্ক করে ফেলবেন, করে তারপরে আপনি আবেদনে আসবেন। তার আগে কিন্তু মানে আপনারা ভুলে ওই যে মোবাইলে দেখবেন, এভাবে দেখে দেখে কিন্তু আবেদন করবেন না, এরকম কোনো সিস্টেম নেই। আচ্ছা, এখানে আরও একটা বিষয় আপনাদের বলে রাখি, যেহেতু স্যার এই কিছুক্ষণ আগেই সবগুলো অধিদপ্তর সম্পর্কে আলোচনা করলো, এখানে জেনারেল সেকশন যেটা, সেটা এমপিও দিবে হচ্ছে আমাদের যে এমপিওটা দেয়, এটা কিন্তু আমরা অনলাইনে এমপিও পাই সরাসরি। কারিগরি শিক্ষা বোর্ডের এমপিও দিবে এবং মাদ্রাসা বোর্ডের এমপিও দিচ্ছে। অর্থাৎ তিনটা সেক্টরের এমপিও কিন্তু টোটালি মানে 3 রকম। এই বিষয়টা কিন্তু আমরা মাথায় রাখবো। অর্থাৎ আরও একটা বিষয় আমি আপনাদের বলি যে আরও একটা বিষয় আমি আপনাদের বলি যে আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় অবশ্যই আপনাদের নম্বরের উপর ভিত্তি করে আপনারা চয়েস লিস্টটা সাজাবেন। এই বিষয়ে অবশ্য আমরা আবার কথা বলবো চয়েস লিস্টের উপরে। হ্যাঁ, প্রত্যেকদিন ইনশাল্লাহ একবার করে লাইভ করব স্যার। আচ্ছা, এখন গণবিজ্ঞপ্তি যে বোল্ড করা আছে, এই বোল্ড করাগুলো বিষয় হাইলাইট করে সূক্ষ্ম অতি সূক্ষ্ম ব্যাখ্যা, আপনারা সবার ব্যাখ্যা দেখবেন এবং আমাদের ব্যাখ্যাটা দেখবেন, তাহলে বুঝে যাবেন নিবন্ধন জগতে কার ক্যালিবার কেমন। এই যে এনটিআরসি বলছে কোনো মহিলা কোটা থাকবে না, জিনিসটা একদম হাস্যকর একটা ব্যাপার। যদিও মহিলা কোটা বাতিল হয়েছে 30%, কিন্তু যারা শারীরিক শিক্ষার আছে বা শাসি বা বিপিএড, তারপর ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, একই জিনিস। একটা ছেলে নিয়োগ পেয়েছে, তিনি যদি গার্লস স্কুলে চাকরি পান, আবেদন করেন, সব ঠিক আছে, বেতন পাবে না, এটা ঝামেলায় পড়ে যাবে, অর্থাৎ ওই নিয়োগের আর কোনো লাভ নেই। গার্লস স্কুলের ক্ষেত্রে মেয়েদেরই অগ্রাধিকার, শুধুমাত্র শারীরিক শিক্ষার ক্ষেত্রে, অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে নাই। তার মানে আরেকটা ভুল ধরাই দিলাম এনটিআরসি এর। যাই হোক, আরও ভুল আছে, অনেক ভুল করে এনটিআরসি, কিন্তু আবেদনের ক্ষেত্রে তার ভুল না, আপনাদের ভুল কিন্তু ভুল হিসেবে গণ্য হবে, কারণ আপনি সাধারণ পাবলিক। এবার আসুন, সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। দেখেন, আপনার যে সাবজেক্ট, আপনি সেই সাবজেক্টেই আবেদন করবেন।
ডিগ্রিতে যদি 300 মার্ক থেকে থাকে, অর্থাৎ আপনারা যেহেতু উত্তীর্ণ হয়েছেন সেক্ষেত্রে যাচাই বাছাই হয়ে গেছে আপনি ওই সাবজেক্টে, তাই কোনো সমস্যা হবে না, এটা উল্লেখ না করালেও হতো। আচ্ছা, এবার আসুন আবেদনকারীর বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দে তারিখে 35 বছর বা তার কম হতে হবে। এইখানে আপনারা এই জিনিসটা খুব বুঝে গেছেন সুন্দর করে যে 4 জুনের মধ্যে 35 বছর বা তার কম। যদি একদিনও বেশি হয়ে যায় তাহলে আবেদন করে আর কোনো লাভ নেই, এনটিআরসি আপনাকে আর চাকরি দিবে না। এনটিআরসির কাজ বেতন দেওয়া না, এনটিআরসির কাজ বদলি দেওয়া না, এনটিআরসির কাজ সুপারিশ করা। ইয়েস স্যার, এনটিআরসির কাজ সুপারিশ করা এবং সুপারিশ বাতিল করা, দ্যাটস ইট। এইখানে একটা প্রশ্ন থেকে যায় যে এনটিআরসি তাহলে টাকা নিল কেন? এই প্রশ্নের উত্তর এনটিআরসি ভালো দিতে পারবে। আমাকে যখন পাশ করাবেন না 35+ বলে, আমাকে যখন আপনি চাকরি দিবেন না, তাহলে আপনি আবেদন ফিসটা কেন নিলেন? আমাকে কেন এত আশায় দিলেন? আমার অ্যাডমিট দিতেন না, একটা নোটিশ দিয়ে দিতেন, দীর্ঘদিন আশায় রেখে এভাবে আশাহত করলেন। যাই হোক, এনটিআরসির প্রতি অনেক অভিযোগ আছে। এনটিআরসি যেমন মানুষের জীবন গড়ে, তেমন অপরদিকে মানুষের জীবন ধ্বংসও করে। বি কেয়ারফুল, জেনে বুঝিয়ে করতে হবে। নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর হতে হবে, অর্থাৎ 16তমদের মেয়াদ শেষ। 1 থেকে 16তম কারোর আর মেয়াদ নেই সনদের। ক্লিয়ার? বাংলাদেশে একমাত্র দেশ যেখানে সনদের মেয়াদ ডেট এক্সপায়ার হয়। সিসি, লজ্জা। যাই হোক, 16তমদের পরে 17তম, 18তম, যেটা অনেক আগে থেকে বলে আসছি, আবেদন করতে পারবে। শিক্ষক সনদের মেয়াদের বিষয়টা বলেছি। এবার আসেন চয়েস লিস্টের একটা ব্যাপার। দেখেন, আপনি যখন আবেদন করবেন তখন ওইখানে আপনার যে পোস্টগুলো শো করবে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নাম, ধরুন স্যার আপনার প্রতিষ্ঠানের নামটা বলি, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। এই চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের নিচে দেখা যাচ্ছে DSAC/DT থাকবে। ক্লিয়ার? কারণ এটা খুবই বড় একটি কলেজ, অবকাঠামো ভালো। যাই হোক, এই যে আপনার সার্টিফিকেটে যদি ডিটি না থাকে তাহলে আপনি DSAC-তে আবেদন করবেন। আশা করি বোঝাতে পেরেছি। আরেকটা বিষয়, এইরকম 40টা প্রতিষ্ঠান, সেটা আপনি মাদ্রাসাতে জেনারেলে মেশাতে পারবেন, কিন্তু কারিগরির ক্ষেত্রে তারা জেনারেল কলেজ এবং মাদ্রাসা দিতে পারবে না, হয় টেকনিক্যাল পোস্ট না হয় জেনারেল মাদ্রাসা। এটাই হচ্ছে মূল কথা। ক্লিয়ার? যেটাকে আপনারা কারিগরি বলেন বা বিএম বলেন। আচ্ছা, 40টির বাইরে যদি আপনার চাকরি করতে মন চায় তাহলে অবশ্যই ইয়েস অপশন করবেন। ইয়েস অপশনে ক্লিক। যদি চাকরি করতে না চান তাহলে নো করবেন। অনেকেই আছে যে এই 40টার মধ্যে হইলে হইল চাকরি, না হইলে না হইল, কোনো অসুবিধা নাই, তাদের ক্ষেত্রে নো। কিন্তু আমার ব্যক্তিগতভাবে পরামর্শ ইয়েস দেওয়ার জন্য। আপনি কি মনে করছেন যে যোগাযোগ করে আপনার নির্দিষ্ট জেলাতে আবেদন করবেন? বাইরের জেলাগুলোর কথা একবার ভাববেন না? 2015 এক বিধি আছে, খ মোতাবেক উপজেলা জেলা কোটাও একটা ফ্যাক্ট আছে। যাই হোক, ওটা আরও বড় আলোচনা। আমরা যেটা বলতে চাই যে আপনি চয়েস লিস্টে নিজের মেধাক্রম অনুযায়ী সাজাবেন। আমরা প্রতিদিন ইনশাল্লাহ লাইভ করব এবং ব্যাখ্যা করব। আর একটা ব্যাপার, যে দ্রুত করা যাবে না, তাড়াহুড়ো করে আবেদন করবেন না। দেখবেন গ্রুপগুলোতে এই ভুল করেছি, সেই ভুল করেছি, পেমেন্ট করার পরে দিবে। পেমেন্ট করার পর যদিও এনটিআরসি এখানে বলতেছে যে পেমেন্ট করার পরে আর গ্রহণ করা হবে না, আর আবেদন করা যায় না, কিন্তু আসলে যায়। আরেকটা বিষয় বলে দেন স্যার, শুধু লাইভে আমরা ফ্রি উত্তর দেব, লাইভে পরে আমাদেরকে ফোন দিন, ফ্রি উত্তর। হ্যাঁ, হবে না স্যার? না, এটা হবে না। হবে না? চার্জ কত? যেহেতু 200 টাকা করলেই হবে। 200? আচ্ছা, ঠিক আছে। আপনি আবেদন আল্লাহ, ওই চার্জ হচ্ছে আবেদন করার একবারে নিয়োগ করা পর্যন্ত। ওয়ান টাইম, ওয়ানবার, একবার, ওয়ান টাইম। আচ্ছা, এখানে এনটিআরসি এর চার্জ 1000 টাকা। আপনি বলছেন চাকরি প্রত্যাশী বা বেকার, আপনি চাল কেনেন, আপনি পোশাক কেনেন, আপনি বিদ্যুৎ বিল দেন, আপনি মোবাইলে এমবি কেনেন, আপনি মোবাইলে টাকা খরচ করে কথা বলেন, সব কিছুতে চার্জ। আর 200 টাকা যদি কনসাল্টিং ফি নিই 2 বছর পরে, এইটা হয়ে যায় ব্যবসায়ী। আমাদের মতো কোচিং ব্যবসায়ী ছিল বলে আমাদের গ্রামের মামাতো চাচাতো ভাই যারা আছে তারা চাকরির মুখ দেখতে পেরেছে। নয়তো সবার পক্ষে রে ভাই বোন সম্ভব না ঢাকায় গিয়ে কোচিং করা, সবার পক্ষে সম্ভব না। এরকম অনেক কোচিং ব্যবসায়ী আছে, বিধায় আজও চাকরি এত সহজ স্বচ্ছ হয়। যাই হোক, আমরা এবার আসি পুলিশ ভেরিফিকেশন ফর্ম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অল। এইখানে আপনাকে প্রথম গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন ছিল না, দ্বিতীয়তে ছিল না, তৃতীয়তে ছিল, চতুর্থতে ছিল, কিন্তু ওইটা
প্রাইমারি সুপারিশের পরে, অর্থাৎ চয়েস লিস্টে যখন আবেদন করব তখন পুলিশ ভেরিফিকেশন ফর্ম আবেদন করতে হতো না, পূরণ করতে হতো না। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এইটা প্রথমবারের মতো অ্যাড করা হয়েছে। তাই বি কেয়ারফুল, দ্রুত আবেদন করা যাবে না, আগে বুঝেন, শোনেন, জানেন, তারপরে। 7 নম্বর পয়েন্ট, এই 7 নম্বর পয়েন্টটি লাখো শিক্ষকদের গলার কাটা, আতঙ্ক। 7 নম্বর পয়েন্ট ছিল এমপিওভুক্ত যে নীতিমালা 2021-এর, সেই 44 পৃষ্ঠার নীতিমালা 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইন্ডেক্সধারী শিক্ষকরা 59 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, মানে রিটায়ার্ডের একদিন পরেও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে। এইটা করছে কি, তৎকালীন ওবায়দুর রহমান স্যার সচিব ছিলেন, হুট করেই উনি মোটামুটি এটা রহিত করেন, যে 7 নম্বর পয়েন্ট বাতিল করা হলো, দিয়ে 4th পাবলিক সাইকেল অর্থাৎ 4র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দেন। ইন্ডেক্সধারী শিক্ষকরা মাঠে মারা যায়, কিন্তু আমি ইন্ডেক্স তার আগেই ডিলিট করে ফেলেছি। আল্লাহ, স্যারও ফেসে গেছেন। আল্লাহ, যাই হোক, এই 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইন্ডেক্সধারী শিক্ষকদের ক্ষেত্রে আর আবেদন করা যাবে না। এইবার অ্যাপ্লিকেন্টস কপি আপনার গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য অবশ্যই সংরক্ষণ রাখবেন, এটা বিভিন্ন কাজে লাগে। আমি আপনাদের প্রশ্নের উত্তর নিব, এটা একটু আলোচনা করে নিই। এবার আবেদন ফি প্রদানের সময় দেখুন, এই যে বলা হচ্ছে 2025 সালের 22 জুনের 12 ঘটিকা পর্যন্ত, এই পর্যন্ত আবেদন করা যাবে। এর 72 ঘন্টা পর্যন্ত কি করা যাবে? টাকা পাঠানো যাবে। কার কাছে? আপনার কাছে না আমার কাছে? ও এনটিআরসি, টেলিটকের কাছে। এনটিআরসি না, টেলিটকের কাছে। তো এই রিস্কে থাকা যাবে না। গণবিজ্ঞপ্তি সময় থাকতে থাকতে 2-3 দিন আগে পেমেন্ট করে ফেলতে হবে। আর পেমেন্ট করার আগে ডেফিনেটলি দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। এবার সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের জন্য, গভর্নিং বডি, জিবি গভর্নিং বডি বা কমিটি, এমপিভুক্ত প্রতিষ্ঠান চালাতে গেলে একটা করে কমিটি লাগে। যদি বাধা দেয় যোগদানে, আমরা বলতেই পারি আমরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি যোগদান করতে, ডাইরেক্ট ঘুষ চেয়েছে, মানে এত টাকা 2 লাখ চেয়েছে। যাই হোক, এখন যদি চাই আপনি যোগদান করবেন না, সোজা এনটিআরসিতে লিখিত আবেদন করে দিবেন, তারপরে দেখবেন সাথে সাথে অ্যাকশন, একদম ডাইরেক্ট অ্যাকশন। এটা খুব ভালো করছে এনটিআরসিকে, এই জন্য একটা ধন্যবাদ দেওয়া দেয়। এইবার আসুন একটু দুঃসংবাদ দিই। মামলা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসি দায়িত্বে থাকবে না। দেখেন, যদি রিট হয়, রিটের রায় পক্ষে যদি আসে, তাহলে গণবিজ্ঞপ্তির উপর স্টে অর্ডার দিবে হাইকোর্ট। স্টে অর্ডার দেওয়ার সাথে সাথে গণবিজ্ঞপ্তি থেমে যাবে। রিটে কিন্তু কাজ হয়। অতীতে যে কয়টা গণবিজ্ঞপ্তি ছিল, 1ম, 2য়, 3য়, 4র্থ, 5ম, সবগুলো গণবিজ্ঞপ্তির আগে স্যার রিট হয়েছে না স্যার? থেমে গেছে না স্যার রিট হওয়ার সাথে সাথে? এইটা খুব অ্যালার্মিং। তারপরে এই গণবিজ্ঞপ্তি যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসি যে কোনো সময় সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে। হ্যাঁ, এইটাই হচ্ছে মূল কথা। যদিও এটা করতে পারে এনটিআরসি যেহেতু কর্তৃপক্ষ। এখন স্যার আসেন আমরা কিছু প্রশ্নের উত্তর দিই। জি, আরাফাত উদ্দিন মামুন লিখছে, তদন্তকারী পুলিশ অফিসার জিডি সম্পর্কে যাচাই করে সত্যতা পায় নাই, ওর পর ওটা খারিজ করে। আপনি নিশ্চিন্ত থাকেন, এটা আপনার কোনো ইম্প্যাক্ট পড়বে না, প্রভাব পড়বে না। তারপরে কে কি কমেন্ট করছে? আমাদের আনোয়ার স্যার গুলির গতিতে উত্তর দিয়ে যাচ্ছে। জি স্যার, শিওর। আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির হবু শিক্ষকবৃন্দ, আসলে আমাদের সম্মানিত সাদিক স্যার এবং সম্মানিত আনোয়ার স্যার অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। আমি সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না প্রবঞ্চনা, রবীন্দ্রনাথের একটি খুব বিখ্যাত একটি উক্তি, সভ্যতার সংকট প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি। তো মূল বিষয় হচ্ছে, আমি একটা কঠিন সত্য এখানে উপস্থাপন করব, যেটা আপনারা অবশ্যই এই বিষয়ে স্যারের কাছে প্রশ্ন করেছেন
এবং এই বিষয়ের উত্তরও কিছু কিছু পেয়েছেন। সামনে অবশ্যই লাইভের পরে আপনারা সেগুলো পরবর্তীতে জেনে নিতে পারবেন। আরও আসলে মূল বিষয়টা হচ্ছে যে দেখুন, আপনারা জানেন যে প্রতিষ্ঠানগুলোতে কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা বলেন, এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এখন আর যেই ম্যানুয়ালি যে বেতন হতো, বেতনটা কিন্তু এখন হচ্ছে না। আপনারা তো এমপিওর জন্য আবেদন করবেন, নিয়োগ যে প্রতিষ্ঠানে আপনারা সুপারিশপ্রাপ্ত হবেন ওখানে নিয়োগপ্রাপ্ত হবেন, নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে যে ফর্মালিটিসগুলো রয়েছে সেইগুলো মেনটেন করে আপনাদের আবেদন করতে হবে, অনলাইন আবেদন সেগুলো করতে হবে। করার পরে তো মূল বিষয়টা হচ্ছে যে আমি জাস্ট একটা জিনিস শেয়ার করতে চাই। আমরা যখন যোগদান করেছি তখন কিন্তু কোনো ম্যানুয়ালি কোনো কিছু ছিল না, মানে অনলাইন ভিত্তিক ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে তখন আমাদের ম্যানুয়ালি বেতন নিতে হতো, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন, সবাই জানেন বিষয়টা। আমি জাস্ট ছোট্ট করে ইএফটি কি বললাম, এই ইএফটি এই সিস্টেমটা অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এই বিষয়টা কিন্তু আপনার বর্তমানে চালু হয়েছে। আপনারা যোগদান করেই কিন্তু এই সুবিধাটা ভোগ করবেন। তো মূল বিষয়টা হচ্ছে যেমন আমি, সাদিক স্যার, আনোয়ার স্যার, আমরা কিন্তু সবাই এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছি, এই জন্য এই জিনিসটা শেয়ার করছি। আপনারা যখন আবেদন করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য, তারপরে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবেন, এই টোটাল বিষয়ের ক্ষেত্রে যে মূল যে বিষয়টা, দেখুন আপনারা নিয়োগপ্রাপ্ত হলেন, আপনাদের ইএফটির মাধ্যমে বেতন হবে, ঠিক আছে। তো আমরা দেখেছি আমাদের জন্য যখন ইএফটি চালু হয়েছে তার আগে আমাদের কিন্তু ইনফরমেশন নেওয়া হয়েছে। ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়েছে দেখেন, একটা হলো সার্টিফিকেটের সাথে সার্টিফিকেট এনআইডি, এখানে জন্ম তারিখ তারপরে বাবার নাম, মায়ের নাম যদি একটু এদিক ওদিক হয়েছে, ইভেন এমন হয়েছে যে এমডির পরে ডট বা এমএসটির পরে ডট, এইগুলো যদি না ডট দেখা যাচ্ছে সার্টিফিকেটে ডট আছে কিন্তু এনআইডিতে ডট নাই, এনআইডিতে কি নাই, এনআইডিতে ডট কিন্তু নাই। সেই ক্ষেত্রে কি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইটা কিন্তু একটা সমস্যা হিসেবে ধরা পড়েছে, খুবই ছোট্ট একটা সমস্যা। এনআইডির সাথে সার্টিফিকেটের নামের যদি কোনো মিল না থাকে সেক্ষেত্রে এটা মেজর একটা প্রবলেম হিসেবে ধরা পড়েছে। তো আমি এই বিষয়টা এই জন্য বলতেছি, যদি আপনারা সার্টিফিকেট এবং এনআইডির নামের এই জায়গাটায় যদি কারোর প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেমটা যে সমাধান করতে হবে এবং সেটা যে একটা বড় একটা মানে কঠিন সত্য, এই বিষয়টা কিন্তু আমি শেয়ার করার জন্য মূলত এই কথাগুলো বলছি। কারণ ইএফটি চালু করতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে এমপিওর সময় আমাদের কোথায় কি সমস্যা আছে এগুলো কিন্তু খুব একটা মেজর প্রবলেম ছিল না, কিন্তু যখনই ইএফটির ব্যাপারটা অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এই সিস্টেমে যখন আমাদেরকে আওতাভুক্ত করা হয়েছে, তার আগে যে তথ্যগুলো নেওয়া হয়েছে এই তথ্যের ক্ষেত্রে যখনই একটু সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যাগুলোতে কিন্তু আমাদের প্রবলেম, আমরা অনেকেরই, আমাদের সমস্যা হয়নি কিন্তু অনেকের সমস্যা হয়েছে। তো এই বিষয়টা মূলত বলা ছিল। আমার মনে হয় এই ব্যাপারটা স্যার আরো সুন্দর ক্লিয়ার করবেন। তবে আমি জাস্ট একটা কথা বলবো। জি আমার মেমেসে বেতন বের হওয়ার 2-3 মাস পরে আমি আবিষ্কার করলাম যে আমার মায়ের নাম ভুল, মানে ডট নাই, ঠিক আছে, ডট নাই। তো এমপিওর ক্ষেত্রে এটা সমস্যা হইতো না, কিন্তু ইএফটির ক্ষেত্রে স্যার সুন্দর ব্যাখ্যা করেছেন, তাই সময় আছে, ঠিক করে নেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। তো এটাই ছিল মূলত স্যার। আর আমাদের সময় তো আনোয়ার স্যার কিছু বলবেন। আসলে প্রিয় হবু শিক্ষকবৃন্দ, আমরা কিন্তু সত্য কথা বলতে কি হৃদয় থেকে ভালোবাসা, আপনাদের প্রতি ভালোবাসার টানেই কিন্তু আমরা কিন্তু বলেছি লাইভের পরে আমরা ফ্রি কোনো পরামর্শ দিব না, কিন্তু দেখেন আমরা কিন্তু অনর্গল কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের প্রতি যে ভালোবাসা রয়েছে। একটা কথা বলি, আপনাদের যাদের এনআইডি এবং সার্টিফিকেটের সমস্যা একটু আছে, আমি আপনাদেরকে বলবো, কারণ আমি যখন হাই স্কুলে চাকরি করি, একটা সার্টিফিকেট সংশোধন করা অনেক কঠিন আর একটা এনআইডি সংশোধন করা অনেকটাই সহজ। সুতরাং আপনাদের যদি কখনো এনআইডি এবং সার্টিফিকেটের সমস্যা থাকে, আপনারা সার্টিফিকেট সংশোধন না করে অবশ্যই এনআইডি সংশোধন করবেন, কারণ এনআইডি সংশোধন করাটা খুবই সহজ। আর একটা কথা বলে রাখি, আপনার এনআইডি এবং আপনার সার্টিফিকেট যদি ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। এমপিও হ্যাঁ ইলেকশন কমিশন থেকে ওখান থেকে ঠিক করতে হবে, একটা আপনার ভাউচার করতে হবে, সম্ভবত 350 টাকা একটা ভাউচার, যে ভাউচার করে আপনি ঠিক করতে পারবেন। এখন অবশ্য অনলাইনেও ঠিক করা যায়, সব কিছু মিলেই আপনারা এটা ঠিক করতে পারবেন।
আর স্পেশালি একটা কথা বলার জন্য আমি আসলাম, যখন 22 তারিখে আবেদন শুরু হবে, আপনারা যদি আবেদন করতে অপারগতা প্রকাশ করেন বা আপনার যদি ভয় থাকে, আমাদের এখানে সবগুলোই এক্সপার্ট, কারণ আমরা দ্বিতীয় গণবিজ্ঞপ্তি থেকে আবেদনের ভিতরেই আছি, মানে এই গণবিজ্ঞপ্তি নিয়েই কাজ করছি। আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে আবেদন করে নেবেন, আপনি যে জেলারই হন না কেন, আপনারা চাইলে আমাদের জেলায় আসতে পারেন। আমাদের এখানে আপনাদের জন্য থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সব কিছু সাদিক স্যার রেডি করে রাখছে, ঘুমানোর ব্যবস্থাও আছে, সবই আছে। আপনারা চাইলে, আমরা সেবায় বিশ্বাসী, আমরা আপনাদের সেবা দিতে চাই। আপনারা হুবহু শিক্ষক হবেন, আপনাদের ভালোবাসাটাই আমরা চাই। আপনারা অবশ্যই যদি আবেদন করতে বা মেরিট লিস্ট এগুলো নিয়ে যদি আপনাদের ভিতরে কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আপনারা সশরীরে আমাদের চৌডাঙ্গা জেলায় চলে আসতে পারেন। আমরা যেহেতু এখন চৌডাঙ্গায় আছি, আপনারা চৌডাঙ্গা আসতে পারেন। এখানে এসে বসে আমাদের নিজস্ব ল্যাব আছে, আমরা অবশ্যই আমাদের ল্যাবটা দেখাবো কিছুক্ষণ পর। লাইভ শেষে আমাদের ল্যাবটা দেখাবো। আমাদের ল্যাবে ডেস্কটপ, ল্যাপটপ সব কিছুই আছে। আমরা এক্সপার্ট দ্বারাই কাজ করি এবং আমরা পাশাপাশি এমপিও ভুক্তির কাজগুলোও করি। এমপিওর যে আবেদনটা, কিভাবে আবেদন করলে আমার এমপিও ভুক্তিটা হবে, এগুলো আমরা পর্যায়ক্রমিক নিয়মিত লাইভ করবো। এগুলা এখন আপাতত গণবিজ্ঞপ্তি নিয়ে লাইভ করবো। 22 তারিখের আগ পর্যন্ত আমরা আবেদন নিয়ে কথা বলবো, মেরিট লিস্ট যখন দিবে মেরিট লিস্ট নিয়ে কথা বলবো, তার ভ্যাকান্ট লিস্ট যখন দিবে ভ্যাকান্ট লিস্ট নিয়ে কথা বলবো। আমরা নিয়মিত কথা বলবো, কিন্তু শুধু লাইভ ছাড়া কিন্তু আমরা ফ্রিতে কোনো কাজ আমরা লাইভটা ফ্রি দিব। আগামীকাল ইনশাল্লাহ আবার 5:30টায় বেঁচে যদি থাকি, সুস্থ যদি থাকি, হাজির হব। আর আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যার যে সমস্যা, এই সমস্যা আপনারা জানাতে পারবেন। তবে হ্যাঁ, কন্ডিশন প্রযোজ্য কি, এই যে নাম্বার দিয়ে দিচ্ছি 019148341, এই নাম্বারটা দিয়ে দিই। সঙ্গে আনোয়ার স্যার ও সেলিম স্যারের নাম্বারটাও দিয়ে দিই। এইটা হচ্ছে সাদিক পাবলিকেশনের নাম্বার। ওকে, আপনাদের যার যার সমস্যা, যেটা সমস্যা আমরা বলে দিয়েছি, ছোটোখাটো সমস্যা কি হয় না হয়। সেলিম স্যারের নাম্বারটা প্লিজ একটু 01781577828। আনোয়ার স্যার প্লিজ আপনার নাম্বার 01751194813। শোনেন, আপনারা যারা আসবেন, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, আমার বাসায় থাকবেন যেখানে। আচ্ছা, আপনারা থাকবেন, আমরা নিজের হাতে আবেদন করে দিব, এতটুকুই বলছি। আমাদের ল্যাবটা আপনাদেরকে একটু দেখাবো, আমাদের ল্যাবটা একটু দেখাবো যে আমরা কি করি। প্রথমটা সাদিক পাবলিকেশনের নাম্বার, অবশ্যই পেইড টিপস 200 টাকা চার্জ প্রযোজ্য। কারণ গত 8 বছর ধরে আমরা সেবা দিয়েছি, কিন্তু এর বিনিময়ে কোনো প্রশংসা দেখতে পাইনি। কোনো ফেসবুক গ্রুপে দেখতে পেয়েছি শুধুমাত্র কটাক্ষ। তাই আপনাদের উপরে এই চার্জ অ্যাপ্লাই করা হয়েছে। যার প্রয়োজন তিনি আসবেন। তবে হ্যাঁ, আমরা ধারাবাহিকভাবে লাইভ কিন্তু কন্টিনিউ করব, লাইভ ক্লাস, লাইভ টিপস ইত্যাদি ইত্যাদি। আমাদের সাদিক পাবলিকেশন সর্বদা রেডি আপনাদের সেবা দেওয়ার জন্য। হ্যাঁ, অনেকে গুজব ছড়াইছে নন এমপিও। আরে বেটা, চাকরিতে থাকলে প্রথমে সবাই নন এমপিও থাকে, পরে এমপিওর আবেদন করে এমপিও ভুক্ত হয়। এই যে আমার অর্জন কিছু শিক্ষা খাতে। ও স্যার, অন্ধকার লাগে তো, একটু লাইটটা দিয়ে দেন। অভিনন্দন, আসেন আমাদের জিকে স্যার, এসে বসেন, আপনি পাশে বসেন, একটু সাহস পাবো। আমরা এক্সপার্ট প্যানেল নিয়ে, স্যার আপনাকে সালাম দিয়েছে সেলিম স্যার, আপনাদের আবেদন করে দিব, কোনো অসুবিধা নেই। দেখি কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই, এখান থেকে দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ স্যার। আসলে সত্য বলতে কি, চার্জের কথা বলতেও খারাপ লাগে, কিন্তু একটা প্রতিষ্ঠান চালাতে হলে প্রচুর খরচ থাকে। দেখি এবার আপনাদের কমেন্ট পড়ি, উত্তর দিই।
19তম বই নেবেন, 19তম বই প্রায় শেষের পথে। 19তমের বইয়ের কথা বলবো, যারা নিয়েছেন এবং বিশ্বাস করেন পিড়লে হবে না, তারা ফেরত দিন, আমি আপনাদের সম্পূর্ণ অর্থ ফেরত দিব। আর যারা নেননি তারা ওই যে সাদিক পাবলিকেশনের নাম্বারে বা ওই 3টা যে কোনো একটা নাম্বারে ঠিকানা দিয়ে দিলেই আপনার বই ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে। 690 টাকা রেট পড়বে। শ্রাবণী সরকার লিখছে, স্যার পেমেন্ট কিভাবে করব? পেমেন্টের পরেও কথা বলতে চাই। যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে SMS দেন। আপনাকে সাদিক পাবলিকেশনের নাম্বারটি বিকাশ পেমেন্ট 200 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দিবেন, বা আমাদের আনোয়ার স্যারের নাম্বারে পার্সোনাল বিকাশ স্যার আছে, বিকাশ পার্সোনাল, থ্যাংক ইউ। সেলিম স্যারের নাম্বারে বিকাশ পার্সোনাল 200 টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট দিবেন, আপনার তথ্য দিয়ে দিবে। অথবা আপনি যে কোনো এক্সপার্টের কাছে যেতে পারেন। দ্যাটস ইট, এটাই। সবাই ভালো থাকুন। বলে দেন যে হচ্ছে বিশেষ করে যে বিষয়গুলো আপনার কাছে সাদিক একাডেমিতে তারা ফোন করে নিতে পারবে, বা তাদের কোনো প্রয়োজনে সেটা সবাই নিতে পারবে। সেটাই, আমরা সবাই সাদিক একাডেমি। এজন্য ওই 3টা নাম্বারে আপনারা শুধুমাত্র গণবিজ্ঞপ্তির তথ্যের জন্য যোগাযোগ করবেন, পেইড টিপসের জন্য যোগাযোগ করতে পারেন। জি স্যার, আজকের মতো এই পর্যন্তই শেষ করেন। ওকে, আজকের মতো এ পর্যন্তই শেষ করি। সঙ্গে আমরা ছিলাম সাদিক পাবলিকেশনের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আর আমি একটু বলি, সুপারিশপ্রাপ্ত শিক্ষক। আমি একটু বলি যে আপনারা যারা 19তম নিয়ে ভাবছেন, আমরা কিন্তু 19তমদের জন্য স্পেশাল সার্ভিস দিচ্ছি। আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ে 2 জন করে শিক্ষক আছে এবং আমরা কিন্তু প্রতিনিয়ত 19তম নিয়ে কাজ করছি। আমাদের 19তমর বই মোটামুটি সোল্ড আউট। আর কিছুদিন পরে আমাদের আসলে অর্ডার নেওয়া বন্ধ থাকবে, আবার নতুন করে। এখনও যারা আপনারা বইটি অর্ডার করেননি অবশ্যই বইটি অর্ডার করবেন। আপনারা আমাদের বইটির ওয়েবসাইটে সম্পূর্ণ PDF দেওয়া আছে, আপনারা বইটি ডাউনলোড করে দেখে যদি ভালো লাগে তারপর অর্ডার করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আগামীকাল 5:30টায় দেখা হবে, আল্লাহ যদি সুস্থ সবল রাখে। আমরা আবারও বলে দিই, আমাদের পেইড কোর্সে তো অনেকেই ভর্তি ছিলেন, উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে অবশ্যই অভিনন্দন আরেকবার জানাই। আমার বাসায় থাকবেন, খাবেন, ঘুমাবেন, আবেদন করবেন, ব্যাস, ফি আমানিল্লাহ, সুস্থ শরীরে চলে যাবেন। দ্যাটস ইট। আর আবেদন ফি অনেকে জানতে চান কত। আবেদন ফি কত স্যার? 1000 টাকা। হ্যাঁ, এটা টেলিটক ফিস না, এটা টেলিটক ফিসের বাইরে 1000 টাকা আমাদের সম্পাদনা পরিষদের সমগ্র সিদ্ধান্তে টোটাল আমরা আবেদন করে দিব। দ্যাটস ইট। আমরা চার্জ অবশ্যই কম রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উল্টাপাল্টা অনেক কথা বলেছি, ক্ষমা করবেন ভুল হলে।